নমস্কার বন্ধুরা, আমি রবি আর আপনারা শুনছেন রচক রবির গল্প। আজ রচক রবিতে আমার লেখা গল্প পরাগ রেণু দ্বিতীয় পর্ব। আগের সপ্তাহে আপনারা শুনেছিলেন পরাগ রেণুর প্রথম পর্ব, তাই আজ পরাগ রেণু গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। পরাগ রেণুর দ্বিতীয় পর্ব শুরু করার আগে প্রথম পর্বে যা ঘটেছিল সেটা সংক্ষেপে একটু বলে দিই। পরাগ অজিত ঘরামির সঙ্গে কাজ করত এবং মাঝে মাঝে তার বাড়িতেও যেত। অজিত ঘরামির একটা মেয়ে ছিল, নাম তার রেণু। পরাগের গায়ে সে একদিন গোবর জল ঢেলে দেয়, আর তারপর থেকে পরাগ রেণুর নানা কার্যকলাপে কৌতূহলী হয়ে পড়ে। একদিন অজিত ঘরামি কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়। তারপর পরাগ ও রেণুর মধ্যে নানা কথাবার্তা হয় একদিন তাদের বাড়িতে। দুজনেই বুঝতে পারে যে দুজনকেই মনের অজান্তে অনেকটা ভালোবেসে ফেলেছে। কিন্তু হঠাৎ পরাগ একদিন শহরে কাজে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন রেণু বলে আবার কবে আসবে। পরাগ বলে 1 মাস পরে আবার ফিরে আসবো। এই বলে পরাগ কাজে চলে যায়, আর রেণু বসে থাকে তার অপেক্ষায়। আজ দ্বিতীয় পর্বে শুনুন তার পর। যথা সময়ে রেণুর মা ও রেণুর বাবা বাড়ি ফিরলেন। রেণু এখন বাবার সঙ্গেই বেশি সময় ব্যয় করে। মা সংসারের কাজকর্ম করে, আর রেণু বাবার ওষুধ খাইয়ে দেওয়া, গা মুছে দেওয়া ইত্যাদি কাজ করে। মেয়ে বেশ যত্নশীল আর কর্মপটু হয়েছে দেখে অজিত ঘরামি খুব খুশি হন। রেণু কিন্তু এত বড় বাড়ির মধ্যে ছোট্ট একটা জায়গা দখল করে রেখেছে। পরাগ যেখানে বসেছিল ঠিক সেই জায়গাতেই ও দিনের বেশিরভাগ সময় বসে থাকে। এখানে বসতে যেন ওর বেশ ভালো লাগে। বেশ কিছুদিন কেটে গেল। রেণুর বাবাও বেশ ভালো হয়ে উঠেছে। বোধহয় আর সপ্তাহখানেক পর থেকেই আবার কাজ শুরু করতে পারবে। একদিন রেণুর মা হঠাৎ সন্ধ্যাবেলা রুটি করতে করতে রেণুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে রেণু, তুই সেদিন কিভাবে রাতে একা ছিলিস রে? তোর ভয় করে না? রেণু যেন একটু কেমন উদাস হয়ে গেল কথাটা শুনেই। তারপর না, ভয় করে না বলে মায়ের কাছ থেকে উঠে ঘরে চলে এলো। তাকের ওপর থেকে একটা মাটির ভাণ্ডার হাতে নিয়ে একটা সরু কাঠি ঢুকিয়ে রেণু কিছু বের করতে লাগলো। মাটির ভাণ্ডারে কোনো শিকে কড়ি নেই। ভাণ্ডারের ভেতর থেকে সে কিছু কুঁচ ফল বের করলো। তারপর সেগুলো একটা একটা করে বিছানা থেকে তুলে বাম হাতের ওপর রাখতে লাগলো। 1, 2, 3, 4 করে সে গুনতে লাগলো। গুনতে গুনতে তার মোট 29টা কুঁচফল হলো। সে যেন খুশিতে গলে যেতে লাগলো। তারপর আবার একটা একটা করে ভাণ্ডারে সব ফলগুলো ভরে দিল। আজ 29 দিন সম্পূর্ণ হলো। প্রতিদিন বিকালে একটা একটা করে সে কুঁচফল এই ভাণ্ডারে ভরে রাখত। এটা তার দিন গোনার হিসাব। পরাগ 1 মাস পরে আসবে বলেছিল, আর মাত্র 1 দিন বাকি 30 দিন হতে। পরদিন যেন রেণুর আনন্দ আর ধরে না। আজ সকাল থেকে সে নানা রকমভাবে সাজছে। একবার মাথার চুল ললিতা ভঙ্গিতে বাঁধে, তো একবার শকুন্তলার মতো করে দেয়। কিছুতেই যেন তার মন ভরছে না। কখনো চোখের নিচে মোটা করে কাজল দেয়, তো কখনো টিপ পড়ে। তার বাবা আবার আজ থেকে কাজে বের হয়েছে। পরাগের খোঁজ করেছিলেন তিনি, কিন্তু পরাগ যে শহরে কাজে চলে গেছে তাই অগত্যা অন্য একজন লোককে নিয়ে তিনি কাজ করতে শুরু করেন। রেণুর মা বলে, কদিন আর ঘুরবে, তারও তো সংসার আছে তাই না? তবে ছেলেটা বেশ ভালো গো, আমাদের অমন সময় যথাসাধ্য পাশে ছিল। মায়ের কথায় রেণু মনে মনে খুশি হয়। এসব গল্প তাকে বলবে বলে তার মনটা ছটফট করছে। ওদিকে পরাগত দিন গনে। যেদিন 29 দিন সেদিন এক কাণ্ড ঘটল। পরাগ যে কাকার সঙ্গে এখানে কাজে এসেছে, হঠাৎ সেই কাকার বাড়ি থেকে এক খবর এলো যে কাকার নাকি পিতৃবিয়োগ ঘটেছে। তাই তিনি ধর্মড়িয়ে বাড়ি চলে এলেন। পরাগ কিছু বলতেই পারল না। সে মনে মনে কত জল্পনা কল্পনা করেছিল বাড়ি আসার জন্য। অবশ্য তার 30 দিনে বাড়ি আসা হতো,
কিন্তু এমন দুর্ঘটনার ফলে তার সব কল্পনার দেহবসান হলো। কাকা পরাগকে সমস্ত কাজকর্ম বুঝিয়ে দিয়ে বাড়ি ফিরে এলেন। আসলে দুজন একসাথে বাড়ি আসতে পারবে না যে। পরাগ যেন জেলখানায় বন্দি হয়ে গেল। একেই তার মন টেকেনি সেখানে। পাড়াগাঁয়ে যখন সে কাজ করত তখন সবার সাথে মন খুলে কথা বলতে পারত, কিন্তু এখানে তা হয় না। যদিও একজন ছিল, কিন্তু সেও চলে গেল। বাবুরা অত কথা বলে না কাজের লোকের সাথে। রেনুর ভাণ্ডারে 30টা কুঁচফল ভর্তি হলো বটে, কিন্তু পরাগ আর এলো না। সারাদিনের শেষে সে যখন বুঝল যে আজ আর পরাগ আসবে না, তখন সে নিরাশ হয়ে পরাগ যেখানে বসেছিল ঠিক সেখানেই গিয়ে বসল। অনেক কিছুই ভাবল সে বসে বসে। পরাগের ওদিকে প্রাণ হাঁপিয়ে উঠতে লাগলো। সারাদিন বাগানে কাজ করার পর সন্ধ্যাবেলা যখন সে অবসর সময় পায়, তখন ব্যাগ থেকে একটা সাদা কাগজ বের করে দেখে সে। ওই কাগজটাই তার ভালোবাসার স্মৃতিচিহ্ন। মায়ের কথাও তার বেশ মনে পড়ে। বাবা তাহলে জীবনে কত ত্যাগ স্বীকার করেছে। দূরে থাকলে যেন এগুলো আরও বড্ড বেশি মনে পড়ে। ইতিমধ্যে বেশ কিছুদিন কেটে গেল। পরাগ আর রেনুর অবস্থা বর্ণনার বাহিরে। তাদের দুজনার শরীরেই যেন নবযৌবনের আর লেশমাত্র নেই। কোনো এক অজ্ঞাত অশরীরই যেন তাদের দুজনার যৌবনের মাধুর্য চুষে খেয়ে নিয়েছে, বিশেষ করে রেনুর। পরাগের সেই কাকা বাবুর বাড়িতে গিয়ে পরাগকে বলল, যা পরাগ, তুই বাড়ি ফিরে যা, অনেক দিন হলো তুই আছিস। পরাগ সেদিন বিকেলবেলাই বের হলো। যত ঘরের কাছে আসছে সে, ততই যেন প্রাণ ফিরে পাচ্ছে। কি দারুণ একটা ভালো লাগা তার অন্তরে বাসা বাঁধছে। গ্রামে যখন পরাগ পৌঁছালো, তখন সবার ঘরে ঘরে সন্ধ্যার শঙ্খধ্বনি শোনা যাচ্ছে। আহ, কি শান্তি! শহরে এ শব্দ যেন হারিয়ে গিয়েছিল। শহরে টাকা আছে কিন্তু প্রাণ নেই। শহরে আলো আছে কিন্তু ভালোবাসা নেই। গায়ের এই অন্ধকার পথেও যেন প্রাণের তরঙ্গ বইছে। ঘরে ঢুকেই পরাগ মা মা বলে সাড়া ফেলে দিল। পরাগের মা তখন সন্ধ্যা শেষ করে ঘরে ঢুকছে। ছেলের ডাকে তিনি কে পড়া গেলি বলে সাড়া দিল। পরাগ ব্যাগপত্র রেখে ঘাটে থেকে হাত পা ধুয়ে এলো। তারপর দাওয়াই বেতের আসনের ওপর বসল। মায়ের সঙ্গে অনেক কথা হলো তার। বাবাও অনেক কিছু প্রশ্ন করল। কিছুক্ষণ পর পরাগ ঘরের বিছানার ওপর গিয়ে বসল। অলসভাবে দুদিকে হাত রেখে মাথাটা হেলিয়ে দিল। হঠাৎ তার খেয়াল হলো তার ডান হাতটা কি একটা কাগজের ওপর পড়েছে যেন। সে সেদিকে ফিরে চেয়ে কাগজটা হাতে ধরল। তারপর চেঁচিয়ে বলল, মা, বিছানায় এটা কিসের কাগজ গো? তার মা বলে, কি জানি না তো, দেখ না কিসের কাগজ। পরাগ কাগজটা দেখে বলল, শুভ বিবাহ। ও মা, এটা কার বিয়ের কাগজ গো? ওর মা তখন বুঝতে পেরে বলল, ও হো হো হো, তোকে তো বলাই হয়নি, ওটা তোর সেই অজিত মিস্ত্রি, তুই যার সঙ্গে কাজ করতিস রে, তার মেয়ের বিয়ের পত্র। আমাদের সপরিবারে নিমন্ত্রণ করে গেছে। তোর বাবা বলে খোকা নেই, কি আর যাবে, আমরা কেউ যাব না, তাই আর দেখা হয়নি। ওটা তোর বিছানাতেই পড়ে আছে। তোর বাবা অবশ্য একবার বলল ক তারিখে বিয়ে, সে আমার মনে নেই। দেখ তো ক তারিখে বিয়ে পড়েছে। পরাগ পত্রখানি খুলে প্রথমেই বিবাহের তারিখটা দেখল। তারপর আজ ক তারিখ ভেবেই সে চমকে উঠল। তার মা আবার জিজ্ঞেস করলো, কিরে খোকা, কবে বিয়ে? পরাগ অনেক কষ্ট করে গম্ভীরভাবে বলল, আজকে। তা তুই যাবি নাকি? পরাগ বলল, যাব। আজ অনেক দিন পর রেনুদের বাড়িতে যাচ্ছে সে। কিছুই বুঝে উঠতে পারছে না সে। এই কদিনে ঠিক কি যে হলো, রেনুর বাবা
যথাসাধ্য বিবাহের আয়োজন করেছে। সদর দরজার কাছে এসে পরাগ থমকে দাঁড়িয়ে রইল। একটা কথা তার মনে পড়ে গেল। রেনু বলেছিল যে সে দরজা সেদিন বন্ধ করে দিলেও পরাগ যেদিন আসবে সেদিন নিজে এসে দরজা খুলে দেবে। কিন্তু দরজা আজ খোলাই আছে। কত লোকের আনাগোনা সেখানে। বর এখনো আসেনি। সে আনমনা হয়ে উঠান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ বিনয় এসে হাত ধরল এবং বলল, কি বাবা, ভালো আছিস? কতদিন পরে এলি, তোর কাকুর সঙ্গে দেখা হয়েছে? পরাগ বলল, না। তুই ঘরে যা, ওখানে রেনু আছে। পরাগ আসক্তের মতো ঘরে গেল। পাড়ার কিছু মেয়ে বউরা সামনে ভিড় করে আছে। পরাগ ঘরে ঢুকতে সাহস পেল না। বিনয়ী পরাগকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিরে, যাসনি? যা, রেনুর কাছে যা। পরাগ বলল, না, মানে সবাই আছে তো। বিনয় বলল, আয় 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 এদিকে আয়। এই বলে পরাগকে ঘরে ঢুকিয়ে দিল। তারপর বলল, রেনুমা, একে দেখ, চিনতে পারছিস কি? কি এসেছে দেখ। সকলে পরাগের দিকে চাইল। রেনু পরাগকে দেখা মাত্রই বিস্মিত হয়ে গেল। তার মাথা যেন ঘুরতে লাগলো, চোখেও ঝাপসা দেখছে। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল সে। সকলেই বিচলিত হয়ে উঠল। ধরাধরি করে রেনুর মাথায় জল দিতে লাগলো। খবর পেয়ে রেনুর বাবাও ছুটে এলো। কিছুক্ষণ পর রেনু একটু ঠিক হলো। তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। নানা লোকে নানা কথা বলতে লাগলো। কেউ বলে, না খেয়ে থাকার জন্যেই মাথা ঘুরে পড়ে গেল। চোখ খুলতেই সে পরাগকে দেখতে পেল। পরাগ সামনে বসে আছে। তার অন্তরে গভীর যন্ত্রণা, কিন্তু মুখে একটা নকল হাসির রেশ। কোণে বেশে রেনু কি সুন্দর লাগছে। শুধু মাথার কেশগুলো জল দেওয়ার জন্য এলোমেলো হয়ে ঘেঁটে রয়েছে। তার মনেও যে কতটা যন্ত্রণা খেলা করছে একমাত্র সেই জানে। রেনু একটু পরে উঠে বসল। তারপর বলল, মা, আমি একটু পরাগের সঙ্গে কথা বলবো। বিনয় বলল, তো কথা বল তোরা, আমি যাই, অনেক কাজ আছে আমার। ঘরের দরজা খোলাই আছে। সকলে তখন বাইরে ঘোরাফেরা করছে, দুজন দুজনার মুখের দিকে তাকিয়ে। রেনু কিছু কথা বলল না। ওর দু নয়ন দিয়ে মুক্ত দানার মতো অশ্রুধারা বইতে লাগলো। পরাগের চোখ লাল হয়ে আগুন রাঙা হয়ে উঠল। সেই আগুন রাঙা চোখে জল ছপ ছপ করছে, কিন্তু তা ধারা হয়ে গড়িয়ে পড়ছে না। রেনু তাকের উপর থেকে একটা ভাণ্ডার পাড়ল। তারপর সেটা পরাগের হাতে দিয়ে বলল, যাও, এটা নিয়ে তুমি চলে যাও। এখন আর কোনো কথা নেই আমার, যাও। পরাগ সেটা হাতে ধরে রইল। পরাগও আর কিছু বলল না বেশি। আসবার সময় সে একটা সাদা কাগজ রেনুকে দিয়ে এলো আর বলে এলো, এটাই একমাত্র আমার কাছে তোমার স্মৃতি সম্বল ছিল, কিন্তু এখন ওটা আমি তোমাকে দিয়ে দিলাম। যদি পারো তো কখনো ভেবে দেখো ওটা কি। আর আমি তোমার দেয়া এই মাটির ভাণ্ডারটি অতি যত্ন সহকারে রাখবো, কারণ এটা যে তোমার দান। ভালো থেকো। রেনু বিছানায় ধপ করে বসে পড়ল। তারপর কান্নার অকুল দরিয়ায় ডুবে গেল সে। কাউকে পেতে গিয়ে কাউকে হারাতে হয়। হায় রে প্রেম, যে শুধু কিনা কাঁদাতেই পারে। বাকি সব কান্না মিথ্যে হলেও হতে পারে, কিন্তু প্রেমের কান্না কখনো পৃথিবীতে মিথ্যে হয়নি। একদিকে রেনু ঘরের মধ্যে ফুলের মালা পরে ফুলে ফুলে কাঁদছে, আর ওদিকে পরাগ এই নির্জন নদীর ধারে বসে কান্নার বন্যায় ভেসে যাচ্ছে। রেনুদের বাড়ি থেকে সে ঘরে না গিয়ে এই নির্জন নদীর ধারে এসে বসল। তার মনে কষ্ট, তাকে
কামড়ে কামড়ে ক্ষত বিক্ষত করতে লাগলো। রেনুর বেশ এক বড় পরিবারে বিয়ে হয়েছে। রেনুর এক পিসি এই সম্বন্ধ ঠিক করেছে। রেনু প্রথমে সবার সামনেই গুম হয়ে থাকতো, কিন্তু শ্বশুর বাড়ি তো আর বাপের বাড়ি নয়, তাই মুখে হাসি বুকে কষ্ট রেখে সে সবার সঙ্গে মিশতে লাগলো। এখন বেশিরভাগ সময় রেনুই রান্নাবান্না করে। এবাড়ির পুরুষেরা বড়ই ব্যস্ত মানুষ। তারপর রেনুর বাবা বেশ ভালো অঙ্কের কিছু টাকা কড়ি গহনাও দিয়েছে। সেই টাকা দিয়ে এদের ব্যবসা আরও বড় করে ফেঁদেছে। রেনুকে প্রথমে তাদের অতটাও পছন্দ ছিল না। রেনুর বড় পিসি পরামর্শ দিল যে এমন সম্বন্ধ হাতছাড়া করিস নে ভাই, ওদের বড় ব্যবসা আছে, দরকার হলে ওরা যা দাবি করবে তার থেকে বেশি পণ দিয়ে রেনুকে ও বাড়ির বৌমা করিয়ে দিতে পারলে না, তোর আর কোনো চিন্তাই থাকবে না। তাই রেনুর বাবা নিজের সর্বস্ব দিয়ে রেনুকে ও বাড়ির ছোট বৌমা করেছে। রেনুর পিসিরাও এখন বলে, দেখ ভাই, তোকে বলেছিলাম না যে রেনু ও বাড়ির বৌমা হলে খুব সুখে থাকবে। দেখলি তো আমরা কি আর যাতা দেখে দেব রে। রেনুর বাবাও খুব গর্ববোধ করে। একটু অর্থ ব্যয় হয়েছে হয়তো, কিন্তু মেয়েটা তো আমার সুখে আছে। ইতিমধ্যে অনেক দিন অতিবাহিত হলো। রেনুর মাঝে মাঝে বেশ মন কেমন করে, কিন্তু বাপের বাড়ি যাওয়ার তার আর সুযোগ হয় না। সংসারে কত কাজ তার। কতদিন হয়ে গেল বিয়ে হয়েছে তার, কতদিন হলো সে মাকে দেখেনি, কতদিন হলো বাবাকে দেখেনি। আর মনটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ঘরে ঢুকে নিজের অলংকারের বাক্স থেকে একটা সাদা কাগজ বের করলো সে। কাগজটা ভাঁজ খুলে ভালো করে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না সে। কিছু লেখাও নেই তাতে, শুধু হালকা মতো দুটো কালো দাগ কাগজটার মাঝখানে। কিছুই বুঝতে পারে না সে, কিন্তু পরাগ দিয়েছে তাকে এই কাগজটা, তাই আবার সেটাকে অতি যত্ন করে বাক্সে রেখে দিল সে। হঠাৎ ঘরের মধ্যে রেনুর ননদ ঢুকল। রেনু তাড়াতাড়ি করে বাক্স রেখে ঘুরে দাঁড়ালো। ননদ তোতা জিজ্ঞেস করল, ও বৌদি, কি করছে গো? রেনু বলল, কই কিছু না, আয় এখানে বস। তোতা, নাড়ু খাবি? তোতা বলে, কি নাড়ু গো বৌদি? রেনু বলে, এই তো এই নাড়ু, নে খা, তোর দাদা এনেছে। একটা বাটিতে করে রেনু তোতাকে গোটা কয়েক নাড়ু দিল। তোতা নাড়ুগুলো বসে বসে গল্প করতে করতে সব খেয়ে নিল। পরদিন এক কাণ্ড ঘটল। সেদিন সকাল থেকেই তোতার ভীষণ শরীর খারাপ, ঘন ঘন বমি ও পায়খানা হতে লাগলো তার। কিছু সময় পরে তোতা বিছানা সজ্জা হয়ে পড়ল। বাড়িতে অনেকে অনেক কিছু বলে অনেক গাছগাছালির রস খাওয়ালো, কিন্তু তাতে কোনো ফলাফল হলো না। বাড়িতে কান্নার মেলা বসে গেল প্রায়। অবশেষে রেনুর শ্বশুর একজন বৈদ্য নিয়ে এলো। তিনি এসে সব শুনে ও তোতাকে দেখে ওষুধ দিলেন। বাড়ির সকলে তাকে জিজ্ঞাসা করলো যে কি কারণে ঠিক রেনুর এই রকম হয়েছে। বৈদ্যমশাই জানালেন যে হয়তো কোনো খাবারের সঙ্গে বিষাক্ত কিছু পেটে পড়েছে, তাই এমন অবস্থা। তবে ভয়ের কোনো কারণ নেই, ঘন ঘন পায়খানা হয়ে যাওয়ার জন্য পেট পরিষ্কার হয়ে গেছে, এখন ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে। হলো তাই। বিকেলের মধ্যে তোতা প্রায় সেরে উঠল। সকলের মনে শান্তি ফিরে এলো। সকলে তাকে প্রশ্ন করতে লাগলো কালকে বাড়ির খাবার ছাড়া আর অন্য কিছু খেয়েছিল কি না। তোতা তখন সব কিছু বলল এবং বৌদির কাছে যে নাড়ু খেয়েছে সেই কথাটাও বলল। বৌদির কাছে নাড়ু খাওয়ার কথা শুনে তোতার মা অর্থাৎ রেনুর শাশুড়ি অবাক হয়ে গেল। তারপর সে কিছু ভাবল এবং তার কাছে তখন সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। ছোট ছেলেকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন যে সে নাড়ু কিনে এনেছে কিনা। ছোট ছেলে জানালো যে না, সে কোনো নাড়ু কিনে আনেনি,
তখন রেনুর শাশুড়ি তেলে বেগুনে জ্বলে উঠল। এতদিন সে ঠিকই আন্দাজ করেছে, তার নাম শিখণ্ডিনী, তাকে বোকা বানানো অত সহজ নয়। আর সে মানুষ চিনতেও ভুল করে না কখনো। শুধু ভালোবাসার খাতিরে এতদিন সব মেনে নিয়েছিল। শিখণ্ডিনী প্রথম থেকেই রেনুর প্রতি একটু অসন্তোষ ছিল। যেহেতু তার বাবা অনেক ধনসম্পদ দিয়েছে, তাই তিনি সব কিছু মেনে নিয়েছিল। কিন্তু রেনুকে সে সবসময় চোখে চোখে রাখত। এতদিন সব কিছু ঠিক ছিল, কিন্তু এবার থেকে এ বাড়িতে রেনুকে বাড়ির মেয়েরা একটু সন্দেহের চোখে দেখতে লাগলো। শিখণ্ডিনী বলল, ভাগ্যিস সময় মতো আমাদের তোতার বাবা বদ্যি ডেকে এনেছিল, না হলে হয়তো তোতার এ বাড়িতে থাকতো না। বড় বৌমা, তুমিও একটু সাবধানে থাকবে। ওই কাল লাগেনি কোনো কিছু দিলে একদম খাবে না, না জানি খাবারে কখন কি মিশিয়ে দেয়। বড় বৌমা নেবুগন্ধা বলল, ও মা, তাহলে তোতার খাবারে ওই বিষ মিশিয়ে দিয়েছিল? শিখণ্ডিনী বলে, তাতেও আর সন্দেহ আছে, না হলে এতদিন কিছু হয়নি, আর যখন নাড়ু খেলো তখনই ওই রকম হলো। বড় বৌমা নেবুগন্ধা বলে, কিন্তু মা, তোমার ছোট ছেলে যে বলল সে কোনো নাড়ু টাড়ু আনেনি, তাহলে ও কোথা থেকে পেল? শিখণ্ডিনী বলে, কি করে জানবো, হয়তো বাপ বাড়ি থেকে এনে রেখেছিল। নেবুগন্ধা বলে, কিন্তু মা, তোতা তো বাচ্চা মেয়ে, ও কি দোষ করেছে শুনি? শিখণ্ডিনী বলে, নেবু, এই জন্যই তোমাকে বোকা বলি। ও মেয়ে মানুষ মোটেও ভালো নয়, তুমি বুঝি লক্ষ্য করনি? প্রথম প্রথম যখন বিয়ে করে এলো তখন মুখ দেখুনি কেমন ভার করে থাকতো সব সময়। নেবুগন্ধা বলল, আচ্ছা মা, এর কি কারণ হতে পারে? শিখণ্ডিনী বলে, কারণ আবার কি, ওর বাবা অনেক টাকা দিয়েছে, তাই হয়তো মেয়ে মানুষের সহ্য হয়নি, আমাদের সাবার করার চিন্তা ওর। শাশুড়ির মুখে এইরকম কথা শুনে নেবুগন্ধা বলে, ও মা, বলো কি গো? শিখণ্ডিনী বলে, নেবু, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তুমি সব সময় ওর সঙ্গে থাকবে, বিশেষ করে রান্নাঘরে, যাতে খাবারের সঙ্গে কোনো কিছু মেশাতে না পারে। সেই ঘটনার পর থেকে রেনু সবার চোখে একরকম অপ্রিয় হয়ে উঠল। সামনে সবাই কথা বললেও পেছনে গভীর চিন্তা করে। একদিন রেনু বিছানায় শুয়ে রইল। সকাল অনেকক্ষণ হয়েছে, কিন্তু রেনু কোনো কাজ সারেনি। নেবুগন্ধা এসে শাশুড়ি মাকে বললে, ও মা, তোমার ছোট বৌমা এখনো উঠিনি যে? শিখণ্ডিনী বললেন, সে কি কথা, তাহলে ঘর দেওয়া ঝাঁটপালা পড়েনি এখনো? নেবু বলল, সে আবার বলতে, তবে আমি বাবা আমার ঘর দেওয়ার কাজ সব সেরে ফেলেছি। শিখণ্ডিনী বলল, তা কি হয়েছে কি মহারানীর? নেবু বলল, কি জানি বাবা কি হয়েছে, এখনো তো বিছানা থেকে ওঠেনি। কি আর বলি, আমার বাবা তো আর অত টাকা দেয়নি যে দাঁতে রোদ লাগা না পর্যন্ত আমি শুয়ে থাকবো। শিখণ্ডিনী ডাক দিলেন, তোতা, রে তোতা। তোতা সাড়া দিল এবং মায়ের কাছে এলো। শিখণ্ডিনী তাকে বললেন, এই তোতা, তুই যা তো তোর ছোট বৌদির ঘরে, দেখ তো এখন ওঠেনি কেন, তবে কিছু দিলে খাবি না। ছোট মেয়েটাও এখন বুঝতে শিখেছে যে তার ছোটদাদার বউ ভালো না। বৌদি তার কাছে সন্দেহের পাত্র। রেনুর ঘরে গিয়ে সে দেখল রেনু বিছানায় শুয়ে আছে। সে বৌদিকে জিজ্ঞাসা করল, ও ছোট বৌদি, আজ এখনো শুয়ে আছো যে, উঠবে না? রেনু বলল, আজ কপালটা খুব যন্ত্রণা হচ্ছে রে মা, উঠতে পারছি না, একটু পরে উঠছি। তোতা ফিরে গিয়ে মাকে বলল, ও মা, ছোট বৌদির নাকি মাথা যন্ত্রণা করছে, সেই জন্যই শুয়ে আছে। কথাটা শোনা মাত্রই নেবুগন্ধা বলল, ও মা, যন্ত্রণা হবে না, তোমার ছোট বৌমা কি করে জানো মা?
খাওয়া দাওয়া হয়ে গেলে এঁটো বাসন কোসন তুলে ভালো করে তো নেতা দেয় না। ভালো করে গোল করে কোনোদিন নেতা দিতে তো দেখিনি। রান্নাঘর হোক বা উঠানে সব জায়গায় তো কেমন অর্ধেকটা নেতা দিয়ে চলে আসে। যন্ত্রণা কি আর এমনি করে? ওই রকম আধা আধা গোবর নেতা দিলে আত কপালি যন্ত্রণা হয়। তুমি গিয়ে জিজ্ঞেস করো না আমি যদি ভুল কথা বলে থাকি। শিখণ্ডিনী রেনুর ঘরে গিয়ে বলল, বৌমা কি হয়েছে? রেনু বলল, মা কপালটা আজ বড্ড যন্ত্রণা করছে। নেবু পাশ থেকে শাশুড়ির গা ঠেলা দিয়ে সেটা জিজ্ঞেস করতে বলল। শিখণ্ডিনী আবার বলল, কোথায় যন্ত্রণা হচ্ছে তোমার? রেনু বলল, মা কপালে, তবে বাঁ দিকটা একটু বেশি হচ্ছে। নেবুকান্দা তখনই শাশুড়ির মুখের দিকে তাকিয়ে চোখ বাঁকিয়ে এটাই বোঝাতে চাইল যে, দেখেছো তো, আমি যা বললুম তাই হলো। তারপর নেবু শাশুড়িকে দেখে চুপি চুপি বলল, মা, ওকে রান্নাঘর উঠোন দাওয়া ভালো করে পুরো নেতা দিতে বলুন, দেখবে কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে যাবে। রেনু উঠতেই শিখণ্ডিনী তাকে বলল, বৌমা পুরো বাড়িটা ভালো করে গোবর নেতা দাও দেখি, দেখবে তোমার কপাল যন্ত্রণা ঠিক হয়ে যাবে এক্ষুনি। ওটা আধ কপালি যন্ত্রণা, আমাদেরও হয় মাঝে মাঝে। আদা খাওয়ার দাওয়া নেতা দেওয়ার ফলে ওরকম হয়। রেনু প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে পুরো বাড়িটা গোবর নেতা দিল, কিন্তু যন্ত্রণা তার কমল না। কয়েকদিন হলো রেনুর স্বামীর শরীর খারাপ, সবসময় বিছানায় শুয়ে থাকে সে। এমন অবস্থায় কাজকর্মেও যেতে পারে না। রেনু স্বামীকে খুব সেবা শুশ্রূষা করে। একদিন দুপুরের পর থেকে সারা বাড়িতে অনেক কাজ করেছে সে। পৌষে বেলা, তাই সন্ধ্যা যেন ছুটে এলো। আয়নার সামনে বসে সে বেলা শেষে সিঁদুর পড়তেছিল। দরজার সামনে দিয়ে যেতে যেতে বড় বৌমা নেবুর চোখে সে দৃশ্য পড়ল। এ বাড়িতে সে একরকম বাস্তুবদ্যি। সে তাড়াতাড়ি শাশুড়ি শিখণ্ডিনীর কাছে গেল। তারপর কি যেন একটা ভয়ানক কিছু দেখেছে এই রকম ভাব করে বলতে লাগলো, মাগো কি সর্বনাশী, কি সর্বনাশী কাণ্ড। শিখণ্ডিনী বলল, কি হয়েছে বৌমা? নেবুকান্দা বলে, হতে আর কি বাকি আছে মা বলুন তো, হতে আর কি বাকি আছে? এই জন্য বলি এ বাড়িতে যা এতদিন হয়নি এখন কেন সেসব ঘটছে। শিখণ্ডিনী বলে, আহ বৌমা, ন্যাকামি না করে কি হয়েছে তাই খুলে বলো। নেবুকান্দা বলে, আরে বলছি বাবা বলছি, আপনার ছোট ছেলে যে এতদিন বিছানায় শয্যা, বলি তার কারণ কখনো খুঁজেছেন কি? বলি শুধু বদ্যি দেয়া বড়ি খেলেই হয় না শরীর ঠিক, কিছু ঘরের নিয়ম বিধিও মানতে হয়। কিন্তু আপনার ছোট বৌমা তো সেসব কিছুই মানেন না। এমন সন্ধ্যা নামার মুখে কেউ সিঁদুর পড়ে নাকি? সূর্যের আলোয় সিঁদুর পড়লে স্বামীর আয়ু বাড়ে, কিন্তু সূর্য যদি ডুবে যায় আর সেই সময় আপনার ছোট বৌমা যদি সিঁদুর পড়ে, তবে কি আর আপনার ছেলের শরীর ঠিক হবে বলুন তো? সূর্য যেমন ডুবে যায় আপনার ছোট ছেলেও আস্তে আস্তে ডুবে যাবে। হ্যাঁ হ্যাঁ। শিখণ্ডিনী বড় বৌমার কাছে এমন কথা শুনে রাগে দাউ দাউ করে জ্বলে উঠল। রেনুর ঘরের সামনে এসে আচমকাই ধমক দিয়ে বলল, ছোট বৌমা। রেনুর হঠাৎ এইরকম আচমকার ধমক শুনে হাত থেকে সিঁদুরের কৌটোটা মেঝেতে পড়ে গেল। লাল সিঁদুর সারা মেঝে রাঙিয়ে দিল। রেনুর কাপড়েও সিঁদুর ভর্তি হয়ে গেল। শিখণ্ডিনী বলল, বৌমা, এমন ডুবন্ত বেলায় তুমি সিঁদুর পড়ছো? দেখছো না ছেলেটা আমার রোগে ভুগছে? এইরকম অবেলায় সিঁদুর পড়লে সংসারে অমঙ্গল ছাড়া কিছুই হবে না। দ্বিতীয় দিন যেন আমি এইরকম ঘটনার পুনরাবৃত্ত না দেখি। রেনু মাথা নাড়ল যে আর হবে না। শিখণ্ডিনী রেনুকে ধমক দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নেবু তাকে বলল, দেখলেন মা, দেখলেন সিঁদুরের কৌটোটা কেমন ওর হাত থেকে পড়ে গেল? হাত থেকে সিঁদুরের কৌটো পড়ে যাওয়া কিন্তু শুভ লক্ষণ নয়। দেখবেন আপনার ছেলের না বুঝি কিছু হয়ে যায়। শিখণ্ডিনী নেবুকে ধমক দিলেন, আহ নেবু, সবসময় উল্টোপাল্টা কথা তোমার মুখে, চুপ করো। নেবু বলল, আপনি অযথা আমাকে ধমক দিচ্ছেন।
যেটা সত্যি কথা আমি সেটাই বললাম। শিখণ্ডিনী কিন্তু বড় বৌমা নেবুগন্ধার কথাগুলো একান্তে মনের মধ্যে বিশ্লেষণ করে। নেবুগন্ধা খারাপ কিছু বলে না, তাছাড়া এতদিনে সে অনেকবার একটা জিনিস লক্ষ্য করেছে, কিন্তু কাউকে বুঝতে দেয়নি কখনো। খুব সাবধানে ও সতর্ক হয়ে থাকে শিখণ্ডিনী। হাতে নাতে এখনো তবে ধরা পড়েনি। যেদিন ধরা পড়বে সেদিন মেরে ষষ্ঠী পূজা করে ছেড়ে দেবে, এই অপেক্ষায় থাকে শিখণ্ডিনী। তবে সেদিনের আর বেশি অপেক্ষা করতে হলো না তাকে। এমন একটা কাণ্ড ঘটে গেল বাড়িতে যে সমস্ত কিছু তোলপাড় হয়ে গেল। ছোট ছেলে আর বিছানা থেকে উঠল না। বাড়িতে বড়রা থাকতে হঠাৎ করে কি এমন হলো যে ছোট ছেলেটা মারা গেল? শিখণ্ডিনী একেবারে উন্মত্ত পাগলি হয়ে গেল। নেবু তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা দেখো দেখো, সেদিন তোমার বড় বৌমাকে তুমি ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিলে, কিন্তু দেখো দেখো তোমার বড় বৌমা এবারই সব সময় ভালো চায়। আমার কথা এবার বিশ্বাস হলো? বাড়ির সকলে শোকে কাতর হয়ে গেল। শিখণ্ডিনী তখন আর নিজেকে ঠিক রাখতে পারল না। সে ছেলের শোকে এতটাই পাগল হয়ে গেল যে রেনুকে সে চুলের মুঠি ধরে টেনে টেনে বাড়ির বাইরে বের করে দিতে লাগলো। রেনু স্বামীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু তার সঙ্গে এমন কেন হচ্ছে? কি অপরাধ করেছে সে? শিখণ্ডিনী নেবুকে ডেকে বলল, এই নেবু, এই রাক্ষসীটাকে আগে বের কর বাস্তব থেকে, দূর করে ফেলে দিয়ে বাইরে ফিকিয়ে। শিখণ্ডিনীর স্বামী অবশ্য এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করেছিল, কিন্তু তাকে অগ্রাহ্য করে শিখণ্ডিনী রেনু চুলের মুঠি ধরে টানতে লাগলো। বের হ, বের হ বলছি, আইনি, এই বাস্তব থেকে তুই বেরিয়ে যা, সর্বনাশী। মায়ের এ সময় এই রকম করা উচিত নয়। এদিকে তার মরা ভাই শুয়ে আছে, আর অন্যদিকে তার মা ভাইয়ের বউকে ওই রকম বিনা দোষে ঘর থেকে বের করে দিচ্ছে দেখে বড় ছেলে তার মাকে বাধা দিল, কিন্তু নেবু তার স্বামীকে প্রচণ্ড তাণ্ডবের স্বরে ধমক দিয়ে বলল, এই যে এই, একদম মাকে তুমি বাধা দেবে না, একদম দেবে না। মা আজ যা করছে ঠিক করছে, এটা যদি আগে করতো না তবে তোমার ভাইটা মরতো না গো, বেঁচে থাকতো, বুঝলে? নেবুগন্ধার স্বামী বলল, কিন্তু ও কি করেছে? তোমরা ওর সঙ্গে ওই রকম ব্যবহার করছো কেন? নেবু স্বামীকে বলল, এই এই দেখো, তোমরা মদ্য মানুষ ঘরে কতক্ষণ থাকো শুনি? কাজের জন্য তো সবসময় বাইরেই পড়ে থাকো। ঘরে কি হয় কখন কি খবর রাখো? অতএব চুপ থাকবে, একদম চুপ করবে। তোমার ভাইয়ের সৎকারের ব্যবস্থাটা করো, ততক্ষণে আমরা এই অমঙ্গলকারিণীর সৎকারটা করে ফেলি। চুলের মুঠি ধরে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল রেনুকে। সামনে রেনুর মা বাবাও এসে উপস্থিত, কিন্তু সেদিন আর সম্পর্কের সাম্যতা রাখল না তারা। তাদের বাড়ির ভেতরও ঢুকতে দিল না। বাড়ির বাইরে একটা হট্টগোলের মেলা বসিয়ে দিল। চারিদিকে প্রতিবেশীরা ভরে গেল। মেয়ের উপর এমন নির্মম ব্যবহার দেখে বিনয়ও প্রচণ্ড তেতে গেল। সেও তখন কথা ধরে জিজ্ঞাসা করলো, বলি কি হয়েছে কি আপনাদের? মেয়েটাকে বিনা কারণে এমন মারছেন কেন? এরকম অমানসিক ব্যবহার কেউ করে? কিন্তু সেদিনটা শিখণ্ডিনী আর নেবুর দিন ছিল। তারা দুজনে মিলে সকলকে কথার দাপটে চুপ করিয়ে দিল। বাড়ির ভেতর থেকে শিখণ্ডিনীর বড় ছেলে এবং স্বামী এলো, কিন্তু তারা নির্বাক দর্শক। রেনুর বাবা ও মায়ের কোনো কথাই টিকল না তাদের কাছে, কারণ তাদের কাছে তখন শিখণ্ডিনী আর নেবুর কিছু কথার উত্তর ছিল না। তো তার নাড়ু খাওয়া থেকে শুরু করে ছোট ছেলের মৃত্যু পর্যন্ত সমস্ত কিছু এমন সুন্দর করে তারা ব্যাখ্যা করলো যে সে গল্পের শেষে কোনো ভাবনা থাকে না, শুধু অবাক হতে হয়। আর এতদিন যে কথাটা শিখণ্ডিনী বলবে বলে ভাবছিল, সেটা আজকে বলার মহান সুযোগ এসেছে।
সে খুব বাজেভাবে রেনুর মা ও রেনুর বাবাকে সমেত বলতে লাগলো, বলি কটা টাকা দিয়ে মেয়েকে এবাড়ির বৌমা করিয়েছ বলে কি এ বাড়িটাকে শ্মশান করে ছাড়বে? বলি আপনারাই এমন নাকি আপনাদের গোটা বংশটাই এমন? পাড়া প্রতিবেশীকে রেনুর নানা গল্প শোনালো শিখণ্ডিনী। শিখণ্ডিনীর গল্পের নেবু প্রত্যক্ষ সাক্ষী। রেনুর বাবা এবার প্রচণ্ড রেগে গেল। বংশটা খুব ভালো কথা নয়। সে বলল, কি বলছেন আপনি? শ্মশান করবো মানে? আপনি কি বলতে চাইছেন? শিখণ্ডিনী বলল, কি আবার বলবো? আমি যেটা বলবো সেটা আপনারা বোধহয় খুব ভালো করেই জানেন। ও মা, তাই বলি ভাত কেন লাল? এমন খলচাতুরি মেয়ে আমাদের সিঁদুর পড়া করে খাওয়ানোর চেষ্টা করেছে। ভাগ্যিস আমি খাইনি, কিন্তু আমার ছোট মেয়েটা আর ছেলেটা তো অত বুঝতে পারেনি। আমি অনেক সাবধান করেছিলাম, কিন্তু সর্বখাকি মেয়ে মানুষ ঠিক আমার লক্ষণটাকে খেয়ে নিল। হায় রে রাম, আমি এখন কি করে বাঁচব? অনেক তর্কাতর্কি হলো। শেষে বাড়ির ছেলেরাও তর্কে জড়িয়ে পড়ল। রেনুর জন্য এবারই দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেল। এমনকি রেনুর স্বামীর শ্বেত সৎকারটুকুও তাকে দেখতে দিল না তার শাশুড়ি মা। সেদিনই তাকে তার মা বাবা বাড়ি নিয়ে চলে এলো। রেনুর বাবা রাগে দিদির কাছে গিয়ে সমস্ত কিছু জানালো। দিদিরা সব শুনে বলল, কি আর বলবো বল ভাই, হয়তো তোর মেয়ে কোনো দোষ ছিল, না হলে আমরা যতদূর জানি ওনারা অমন মানুষ নয়। দেখিসনি ওর শাশুড়ি মা কেমন সবসময় ঘোমটা দিয়ে থাকে? তোর মেয়ে কি করেছে সেটা আমাদের থেকে ওরাই ভালো জানবে। রেনুর বাবা দিদিদের এই রকম কথাগুলো শুনে একটু বিরক্ত বোধ হলো। সে রাগ করে তাদের বাড়ি থেকে চলে এলো। দিদিরা বলা বলি করতে লাগলো, নিশ্চয়ই রেনুর কোনো দোষ ছিল, নাহলে মিছিমিছি কেউ কারণ নামে অপবাদ দেয়। বাদ দে তো দিদি, মায়ের মতোই তো মেয়ে হবে নাকি? বিনয়ীকেও তারা দোষীর জালে জড়িয়ে দিল। রেনুর বাবা মোড়ল জানাবে বলেছিল, কিন্তু বিনয়ী বলল, না থাক, ওসব আর কিছু করার দরকার নেই। ও বাড়িতে মেয়ে আমার আর কি করবে গিয়ে? যে ব্যবহার পেয়েছে তাদের কাছ থেকে, এরপর ও বাড়িতে না যাওয়াই ভালো। রেনুর এমন ক্ষত সেরে উঠতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগলো। ক্রমে তার শ্বশুরবাড়ির প্রেক্ষাপট মন থেকে মুছে যেতে লাগলো। আজ অনেক দিন পর একটা জিনিস খেয়াল হলো তার। যতদিন তার স্বামী ঘরে ছিল ততদিন সে সেটাকে বাক্সে না রেখে নিজের কাছেই প্রায় সময় রাখত। কাপড়ের খুঁটে বেঁধে রাখত সেটা, সেই সাদা কাগজটা। তবে কাগজটা আর আগের মতো নেই, কেমন বেশি ভাঁজযুক্ত মলিন হয়ে গেছে। কিন্তু সেই কালো দাগ দুটো এখনও আছে। কালো দাগগুলো যে কি আর কাগজটারই বা মানে কি, এখনও রেনু জানে না। শুধু জানে যে এটা পরাগ তাকে দিয়েছিল। পরাগ নামটাও যেন তার মনে অনেক দিন পর এসে চুপি চুপি উঁকি দিল। এতদিনে তার কোনো খবরও নেই। কোথায় কি করে সে? ঘরে থাকে নাকি শহরে? আচ্ছা, বিবাহ হয়েছে কি? এইসব কিছুই জানে না রেনু। একবার ভাবলো সে মাকে কথার ছলে জিজ্ঞাসা করবে, কিন্তু মায়ের মনের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করতে পারে না। রেনু বোঝে যে এই ঘটনার পর তার মা ও বাবা দুজনেই অসুখী। এসব ভেবে খুব কষ্ট হয় তার মাঝে মাঝে। পরাগ কিন্তু রেনুর এই রকম অবস্থার বিষয়ে কিছুই জানে না। আগে অনেক খোঁজ রাখত সে, তবে এখন আর সময় হয় না তার। আসলে বাস্তব এটাই, যার জন্য মনে হতো সূর্যোদয় হয়, কিন্তু দীর্ঘ সময় পর বোঝা যায় সে না থাকলেও সূর্যোদয় সম্ভব। তুমি যেটা মানতে চাইবে না, বাস্তব তোমাকে সেটা ঠিক মানিয়ে দেবে। একদিন বিকেলবেলা পরাগ অজিত ঘরামির বাড়িতে এলো। সে এতদিন একবারও আসেনি এ বাড়িতে, কিন্তু আজকে তার মায়ের জন্য জোর জবরদস্তি আসতে হলো। পরাগদের এবছর অনেক কুমড়ো হয়েছে,
তাই তার মা বলে, বাবা পরাগ, একটা কুমড়ো দিয়ে আসবি তো তোর মিস্ত্রির বাড়িতে। কিনবে বলে অনেকবার এসেছিল, কিন্তু ওনাকে কি আর বেচা যায়? তুই বাবা এই বড় কুমড়োটা দিয়ে আয়। পরাগ এখন শহরে থাকে, অনেক দিন পর গ্রামে এসেছে সে, তাই মায়ের কথা না শুনে আর পারল না। পরাগকে দেখে বিনয় অনেক জিজ্ঞাসাবাদ করল, কেমন আছিস, এখন কোথায় থাকিস, আর বাড়িতে আসিস না কেন, ইত্যাদি ইত্যাদি। পরাগ এত প্রশ্নের একটাই উত্তর দিল যে সে এখন শহরে কাজ করে, তাই আর আসা হয় না তার। তার চোখ বাড়ির চারিদিকে ঘুরতে লাগলো। বিনয় তাকে বসতে বলল, কিন্তু পরাগ শুনল না। কিন্তু হঠাৎ সে দেখতে পেল দরজার আড়াল থেকে কে যেন তাকে দেখছে। এ তো রেনু। তার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন তড়াং করে লাফিয়ে উঠল। যখন আবার ভালো করে দেখতে গেল সে, তখন রেনু নিজেকে দরজার আড়ালে লুকিয়ে নিল। পরাগ বিনয়ের কথা অগ্রাহ্য করে চলে যাচ্ছে, কিন্তু একটু ভুল হলো। যদি বিনয়ের কথা শুনে একটু থাকতো বরং ভালোই হতো। সব কেমন যেন হয়ে গেল। বাড়ি ফেরার সময় পরাগের মনের মধ্যে রেনুর দরজার আড়াল থেকে দেখা অর্ধেক শরীরটা যেন উঁকি দিতে লাগলো। বিবাহের পর নারীর রূপালঙ্কার বৃদ্ধি পায়, কিন্তু আজ রেনুকে দেখে সেই রকম মনে হলো না। সে যতটুকু দেখেছে ভুল দেখেনি। তবে হাতে শাঁখা পোলা নোয়া না তো কিছুই দেখতে পায়নি সে। কপালে সিঁদুরের লেশ মাত্র নেই। অবিবাহিত নারীর মতো তার রূপসজ্জা। মনের মধ্যে কেমন একটা চঞ্চলতা খেলা করতে লাগলো ওর। আবার ভাবলো হয়তো ভুল দেখেছে। অনেক কিছুই ভাবলো সে, কিন্তু মনের খটখটানিটা গেল না। আবার তাকে দেখতে ইচ্ছা করছে ওর, কিন্তু ফিরে কোন অছিলায় যায় ওদের বাড়িতে। পরদিন পরাগ সাইকেল নিয়ে খালি পায়ে বের হলো। রেনুদের বাড়িতে এসেই, কাকিমা, ও কাকিমা, কাকিমা গো বলে ডাকতে লাগলো। কাকিমা বলার এমন সুর তার, সে যেন কাউকে শুনিয়ে শুনিয়ে ডাকছে। পুকুর ঘাট থেকে বিনয় বাসন হাতে এসে বলল, কি হয়েছে রে পরাগ? পরাগ তখন দাওয়াতে রেনুকে দেখতে পেল। রেনু দাওয়ায় বসে আসন বুনছে। বিনয়ের কথায় পরাগ ভ্যাবাচাকা মেরে গেল। কাকিমা যে এত তাড়াতাড়ি পেছন থেকে চলে আসবে সে এটা ভাবতে পারেনি। সে জু 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 করে তোদলাতে লাগলো। বিনয় বলল, কি জুজু করছিস? পরাগ বলল, জুতো। কাল কাকিমা তোমাদের বাড়িতে কি জুতো রেখে গিয়েছিলাম? বিনয় বলল, কই না তো। পরাগ চলে যাচ্ছিল, হঠাৎ সে বিনয়কে বলল, কাকিমা একটা কথা ছিল। বিনয় বলে, কি কথা রে পরাগ? পরাগ বিনয়কে পুকুর ঘাটে নিয়ে গিয়ে খুব সাহস এনে একটা কথা জিজ্ঞাসা করল। সে বলল, আচ্ছা কাকিমা, যদি না কিছু মনে করেন একটা কথা বলবো। আচ্ছা, রেনু শাঁখা সিঁদুর পরে নেই কেন? বিনয় প্রথমে চুপ করেছিল, তারপর সব কিছু খুলে বলল পরাগকে। সমস্ত কিছু শোনার পর পরাগের মাথা ঘুরতে লাগলো। সেদিন রাতে ঘুম হলো না ওর। কত কিছু ভাবলো সে। এমনও কি হতে পারে? হায় ভগবান, এটা কি হতে পারে? কিন্তু কে কি ভাববে? এই রকম চিন্তামগ্ন অবস্থায় তার দুদিন কেটে গেল। 3 দিনের দিন সে মায়ের পিছু পিছু ঘুরতে লাগলো। তার মা বলে, আজ তোর কি হয়েছে বলতো? পরাগ তখন রেনুর সমস্ত ঘটনা তার মাকে বলল। এমনকি আজ সে তার ভালো লাগার এবং রেনুর প্রতি ভালোবাসার কথাটাও বলল।
সব শুনে তার মা বলল, তুই কি বলতে চাস এখন? ওই মেয়েকে বিয়ে করবি? পরাগ মুখে কিছু উত্তর দিল না, তবে তার মুখ দেখে বোঝা গেল যে সে সেটাই করতে চায়। তার মা বলল, যে মেয়ে ওই রকম ব্যবহার করে সেই মেয়েকে এ বাড়িতে বৌমা হিসাবে আনাই চলে না। পরাগ মায়ের ওপর কোনো কথা বলল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে মাকে কোথাও দেখতে পেল না। কিছুক্ষণ পরে তার মা এসে বলল, আমি রেনুদের বাড়িতে গিয়েছিলাম রেনুর মা বাবা ও রেনুর সঙ্গে কথা বলতে। কথা অবশ্য বলেও এসেছি যাতে কোনো রকম খারাপ কিছু না ঘটে। আমি আমার ছেলের খারাপ চাই না, তাই ওই মেয়ে মানুষকে বলে এলাম যেন সে আবার তার মোহিনী শক্তি দিয়ে আমার ছেলেকে বশ না করার চেষ্টা করে। মায়ের মুখে এই রকম কথা শুনে পরাগ অত্যন্ত রেগে গেল। তারপর সে বিরক্ত স্বরে মাকে বলল, মা, তোমাকে কে যেতে বলেছে ওদের বাড়িতে? তোমার ওকে পছন্দ না সেটা তো আমাকে একবার বলেছিলে নাকি? আমি কি কিছু বলেছি তোমাকে? তুমি মিচিমিচি সম্পর্কের মধ্যে একটা দাগ টানলে। মায়ের ওপর পরাগ ভীষণ রেগে গেল। দুদিন পর পরাগ শহরে যাবার জন্য ব্যাগপত্র গুছাচ্ছে। এমন সময় তার মা এসে বলল, একটু বস, আমি এলে তবে কাজে যাবি। আজকে তার মা বেশ সবর সবর ঘুম থেকে উঠেছে। সারা উঠোনটা ভালো করে নেতা দিয়েছে। আজ বৃহস্পতিবার, তাই সারা বাড়ির মেঝেও চাল গুঁড়োর সাদা আলপনায় ভরে উঠেছে। বেশ অনেক সময় অতিবাহিত হলো। পরাগের মা এখনো এলো না। পরাগ খুব বিরক্ত বোধ করছে। আর একটু দেরি হয়ে গেলে শহরে যাওয়ার ট্রেনটাও ছেড়ে যাবে। হঠাৎ তখনই বাইরের দরজার সামনে থেকে পরাগের মা পরাগকে ডাকলো, পরাগ, এ পরাগ, বলি এই পরাগ, বাইরে বেরো। পরাগ কোনো সাড়া দিল না। শুনেও সে না শোনার ভান করল। ছেলে ঘরেই আছে জানে, অত এত চেঁচামেচি করার দরকার কি? তার মা আবার তাকে ডাক দিল, হ্যাঁ রে এই খোকা, এই একবার ডাকলে কানে শুনতে পাস না বুঝি? ঠাকুর ঘর থেকে শাঁখ, ঘন্টা আর প্রদীপটা নিয়ে আয়। পরাগ রেগে গিয়ে বলল, ধুর, আমি কাজে যাব না, ওই করি সব সময়, তোমার পূজার সহযোগিতা করব, আমি যেতে পারবো না। ওর মা আবার চেঁচিয়ে বলল, বলি এই কানে কি খোঁটা গুজে আছিস, শুনতে পাসনি? পরাগ বলল, যাচ্ছি। এই বলে সে ঠাকুর ঘর থেকে প্রদীপ, শাঁখ আর ঘণ্টা নিয়ে সদর দরজার কাছে গেল। সামনে তাকিয়েই তার মুখ হাঁ হয়ে গেল। তার মা বলল, মুখ হাঁ করে না দাঁড়িয়ে থেকে প্রদীপটা জ্বালা জ্বালা। ওগো, তুমি ঘণ্টাটা বাজাও তো। পরাগের বাবা পাশেই দাঁড়িয়েছিল। ছেলের হাত থেকে ঘণ্টাটা নিয়ে তিনি টিং টিং করে বাজাতে লাগলো। পরাগের মা বলল, এই সর সর সর, তোর দ্বারা প্রদীপ জ্বালা হবে না। এই বলে পরাগের মা তার হাত থেকে প্রদীপটা নিয়ে নিজেই জ্বালিয়ে নিল। তারপর বাম হাতে শাঁখ বাজিয়ে এবং ডান হাতে প্রদীপ ঘুরিয়ে বরণ করে রেনুকে ঘরে প্রবেশ করালো। পরাগ হতভম্বের মতো দরজার সামনে দাঁড়িয়ে রইল। মা তাকে ঠেলে দরজার এক পাশে ঠেলে দিয়ে রেনুকে বরণ করতে করতে ঘরে নিয়ে এলো। পরাগ যেন স্বপ্ন দেখছে। তাকে বাড়িতে আজ কেউ পাত্তাও দিচ্ছে না। সে যে বাড়িতে আছে এটা যেন কারো মনেই নেই, সকলে ভুলেই গেছে। তার মা ও বাবা দুজনেই রেনুকে নিয়ে ব্যস্ত। সে বুঝতেই পারছে না এসব কি হচ্ছে। কিছুক্ষণ পর পরাগকে তার মা ডাকলো এবং বলল, খোকা, আজ থেকে এই মেয়ে তোর বউ। পরাগ যেন অবাক হয়ে গেল। তার মা বলে, অবাক হওয়ার কিছু নেই, ছেলের মনের অবস্থা মা ছাড়া কি কেউ এ জগতে বুঝতে পারে রে? তাই তো গতকাল ওদের বাড়িতে গিয়ে ওর মা বাবার সঙ্গে কথা বললাম। ওদের অবশ্য একটু কিন্তু ও ছিল, কিন্তু আমি ওদের সব কিছু বুঝিয়ে বললাম তোদের ব্যাপারে। পরাগ বলে, কিন্তু মা, এইভাবে কি বিয়ে হয়? ওর কপালে আমি সিঁদুর দিলাম না, হাতে শাঁখা পড়ালাম না, মন তো পড়া হলো না। পরাগের মা পরাগকে থামিয়ে দিয়ে বলে, এই থাম তো, অনেক দেখেছি মন্ত্রপাঠ। মন্ত্রের যদি এতই ক্ষমতা তাহলে আজ
মেয়েটার এমন দশা হলো কেন শুনি? ওসব কোনো মন্ত্রের দরকার নেই। আর সিঁদুর তুই কি পরাবি রে? হ্যাঁ, সিঁদুর আমার বৌমা নিজেই নিজের স্মৃতিতে পড়বে। একদিন সিঁদুর দিয়ে দায়িত্ব শেষ করে দিলে হবে না। প্রতিদিন সিঁদুর পরাতে পারবি তো ওকে? কিরে, পুরুষ মানুষের প্রতিদিন তার স্ত্রীকে সিঁদুর পরানো সম্ভব নয়। তাই শাঁখা সিঁদুর ওগুলো নারীর অলংকার, ওটা ওরা নিজেই পরে নেবে। তুই শুধু যত্নে রাখার দায়িত্ব নে। স্বামীর দায়িত্ব শুধু শাঁখা আর সিঁদুর পরানো নয়, চিরদিন স্ত্রীকে আগলে রাখা। পরাগ মায়ের কথায় অত্যন্ত আপ্লুত হলো। পরাগ ভাবতেই পারেনি যে এইভাবে সে রেনুকে পাবে। কিন্তু সে একবার বিবাহিত, তবে পরাগের মা ও বাবার এতে কোনো আপত্তি নেই। পরাগ অত্যন্ত খুশি হলো। একদিন সন্ধ্যায় রেনু পরাগকে বলল, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। পরাগ বলল, কি কথা বলো। রেনু তখন একটা ছোট্ট কৌটো থেকে একটা কাগজ বের করলো। তারপর পরাগের সামনে ধরে জিজ্ঞাসা করলো, এটা কি গো? পরাগ কাগজটা হাতে নিয়ে ভালো করে দেখল। তারপর মৃদু হেসে বলল, এই সাদা কাগজটা? রেনু বলল, কাগজ তো জানি, কিন্তু কেন দিয়েছিলে এটা আমাকে? এর কি কোনো রহস্য আছে? পরাগ বলল, তোমার কি মনে হয়? রেনু বলল, অবশ্যই রহস্য আছে, না হলে কেউ কি কাউকে সাদা কাগজ উপহার দেয়? পরাগ একটু হেসে বলল, সে রাতের কথা কি তুমি ভুলে গেছো? রেনু বলে, না ভুলিনি। পরাগ বলল, তাহলে ভেবে দেখো ওটা কি। রেনু বলল, আমি অনেক ভেবেছি গো, কিন্তু কোনো দিশা পাইনি। পরাগ একটু মৃদু হাসল। তারপর বলল, সেদিন রাতে আমি তোমাকে শহরে যাওয়ার কথা বলতে তুমি কাঁদছিলে, তোমার মনে আছে তো? রেনু বলে, হ্যাঁ। পরাগ বলে, আর তখন আমি তোমার চোখের জল মুছে দিতে গিয়েছিলাম, আর তোমার চোখের কাজল আমার হাতের অনামিকা ও মধ্যমা আঙুলে লেগে গিয়েছিল। সেদিন তো তুমি দরজা দিয়ে দিলে, কিন্তু আমি বাইরে বসে তোমার সঙ্গে কথা বলছিলাম, হাতের কাজলের দিকে চেয়ে। বাড়ি এসে ওটা একটা ভালো সাদা কাগজের উপর মুছে ফেলি, আর তখন থেকে ওটা তোমার স্মৃতি। রেনু শুনে অবাক হয়ে পরাগের দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে একটা প্রশান্তির বাতাস বইছে ওর। পরাগ রেনুকে একটা কলম আনতে বলল। রেনু একটা কলম নিয়ে আসতে পরাগ বলল, এইবারে ভালো করে দেখো কি হয়। পরাগ কলম দিয়ে সেই সাদা কাগজের ওপর আঁকিবুকি কেটে কী সব করতে লাগলো। কিছুক্ষণ পর রেনু অবাক হয়ে গেল। এখন তার কাছে সব কিছু পরিষ্কার হয়ে উঠল। একটা কান্নারত নারীর মুখ, আর সেই মুখের ওপর কালো দাগ দুটো দিয়ে আঙুল তৈরি হলো। অর্থাৎ রেনু কাঁদছে, আর পরাগ তার হাত দিয়ে চোখে জল মুছিয়ে দিচ্ছে। সেই চোখ মুছিয়ে দেওয়ার মুহূর্তটা এখানে স্থির চিত্র। রেনু আর নিজেকে ঠিক রাখতে পারল না। পরাগকে সে আপন আদরে জড়িয়ে ধরল। পরাগ বলল, আরও একটা জিনিস দেখাই তোমাকে। এই বলে সে কাঠের আলমারি খুলে একটা জিনিস বের করল। রেনুর অবশ্য সেটা চিনতে একটু অসুবিধা হলো না, কারণ এই ভাণ্ডারটা তারই ভাণ্ডার। বিয়ের দিন পরাগকে সে দিয়েছিল। তারপর পরাগ একটা কৌটো বের করে তার হাতে দিল। রেনু বলল, কি এটা? পরাগ বলে, ওটা খোলো। রেনু পরাগের কথা মতো কৌটোটা খুলল। কৌটো ভরা কিছু লাল কালো কুঁজ ফল। পরাগ বলল, ওটা গোনো। রেনু গুনল। গোনা শেষ হতে পরাগ বলল, ওই কৌটোতে যে ফলগুলো তুমি গুনলে ওগুলো তোমার অপেক্ষার দিনগুলো, তাই আমি ওগুলো আলাদা করে রেখে দিয়েছি। কিন্তু তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর থেকে আমি প্রতিদিন এই ভাণ্ডারে একটা করে কুঁচ ফল ফেলি।
কাল পর্যন্ত এতে কুঁচ ফল ফেলেছি, কিন্তু আজ থেকে আর ফেলবো না। এখন তুমি এটা থেকে ফলগুলো বের করে একটা একটা করে গোনো। রেনু ভাণ্ডার থেকে ফলগুলো বের করে গুনতে লাগলো। প্রথমে তার ফলের থেকে দ্বিগুণ ফল হলো। রেনু পরাগের মুখের দিকে তাকিয়ে একটু হাসল। ছোট ছোট অনেক ফল ভাণ্ডারে। রেনু গুনছে আর গুনছে, গুনছে আর গুনছে। সমস্ত গোনা শেষ হলে পরাগ বলল, ওটা আমার দিন গোনার হিসাব। তুমি তোমার গচ্ছিত 60-62টা ফলের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু আমি আবার এতদিন পর তোমাকে পেলাম। রেনু যেন কেমন লজ্জিত বোধ করল। এই দুদিনে যা ভালোবাসা পেয়েছে সে এখানে, তেমন ভালোবাসা সে রাজ অট্টালিকায় থেকেও পায়নি সেখানে। হয়তো পরাগের অভাবের সংসার, কিন্তু সুখের আলপনা সমস্ত বাড়িটাতে বিছানো। পরাগের মা যখন বলল, মা হয়ে আমি কেমনে ছেলের কষ্ট সহ্য করি, ছেলে যার জন্য মন মরা হয়ে আছে তাকে কি ছেলের থেকে দূরে রাখা যায়? রেনুর খুব ভালো লাগেছিল কথাটা শুনে তখন, কিন্তু পরক্ষণেই আবার মনে হলো তার আগের শাশুড়ি শিখণ্ডিনীর কথা। সেও তো ছেলেকে খুব ভালোবাসত, তাই ছেলের খারাপ কিছু সহ্য করতে পারেনি। এটাও অবশ্য মাতৃপ্রেম, তবে তিনি সন্দেহবাতিক ছিলেন। পরাগের মাও ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলের কিছু হলে বৌমাকে দোষ দেবে না তো? যদি দোষ দেয় তবে সে শাশুড়ি আর এ শাশুড়ির মধ্যে পার্থক্য কী রইল? যাই হোক, এখনো পর্যন্ত রেনু সেই রকম কিছু শোনেনি, বিশেষ করে ঘরোয়া উপসর্গগুলো, যে এটা করলে ওই হয়, সেটা করলে সেই হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো কিছু মানুষের এক প্রকার মনের ব্যাধি। একদিন দুপুরে পরাগ খেতে বসেছে। পরাগের মা বোধহয় এখন খাবে না, তিনি ঠাকুর ঘরে নানা কাজকর্ম করছে। তাই তিনি বললেন, এই পরাগ, তোরা দুজনে খেয়ে নে, আমি ঠাকুর ঘরের কাজ সেরে তারপরে গিয়ে খাবো কোনে, তোর বাবা আর আমি একসঙ্গে খাবো। রেনু ভাত খায়নি। সে পরাগের সামনে বাটি সাজিয়ে এক থালা সাদা ভাত নিয়ে এলো। পরাগ খাবার সময় একটা জিনিস লক্ষ্য করলো ভাতের থালায়। তাই সে রেনুকে গুজগুজ করে কিছু বলছে। আর ছেলে বৌমার এইরকম কথা বলার ধরন দেখে ঠাকুর ঘর থেকে পরাগের মা বলল, হ্যাঁ রে খোকা, কি হয়েছে রে? পরাগ বলল, মা, ভাতের থালায় সিঁদুর। তাহলে সত্যি কি রেনু সিঁদুর পোড়া করে আমাদের শরীর খারাপ করবে? তার মা বলে, আরে গাধা, ওটা সিঁদুর পোড়াটা কিছু নয়। মেয়েরা নতুন সিঁদুর পরলে একটু নিচু হলে সিঁথি থেকে ঝরে পড়ে। বৌমার কপালের দিকে চেয়ে দেখ, স্নান করে হয়তো সিঁদুরে কপাল রাঙিয়ে ভাত বেড়েছে। তুই বেশি কথা না বলে দুটো ভাত সরিয়ে দিয়ে নিশ্চিন্তে ভাত খেয়ে নে। ওটা সিঁদুর পড়া নয়, বরং সিঁদুর ঝরা। রেনু শাশুড়ির মুখে এইরূপ সত্য কথা শুনে তার মনটা ভরে উঠল, এবং সে পেছনের সমস্ত গ্লানি মন থেকে একেবারে মুছে ফেলল। শুনছিলেন আজকের গল্প পরাগ রেনু দ্বিতীয় ও অন্তিম পর্ব। পরাগ রেনুর দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত হলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আপনারা। আজকের মতো এখানেই বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।